তরুণ যুবকদের বোঝাচ্ছেন তোমাদের কাজকর্মের দরকার নেই, তোমাদের ভবিষ্যতে অত কিছু ভাবার দরকার নেই, ১৫০০ করে টাকা পাবে। আর ১৫০০ টাকা পেলে ওরই এক নেতা বলেছেন গুটখা, গাঁজা, খৈনি এসবই চলে যায় ১৫০০ টাকা, হয়ে গেল। ভবিষ্যৎ অন্ধকার। এবং পরে যখন আমার বিরুদ্ধে সিবিআই ইডি আসবে তখন তোমরা নাড়ু বানাবে, ঘরে ঘরে তোমাদের মা বোনেরা নাড়ু বানিয়ে দেবে আর তোমরা সেটা নিয়ে রাস্তায় নেমে পড়বে। জনগণের টাকায় মন্দির হচ্ছে, এটা নিয়ে বিজেপি আপত্তি করে। নির্মলা সীতারামন একবারও বলবেন না যে তুমি কেন জনগণের করের টাকায় মন্দির করলে। ও বলবে দেখো আমরা তো ওই মন্দির বানিয়েছি, তুমিও মন্দির করো। কখনো শুনেছেন নির্মলা সীতারামকে এই কথা বলতে, ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে, যে জনগণের করের টাকা দিয়ে তুমি মন্দির মসজিদ এইসব করতে পারো না? বাংলা তো 100% উন্নয়ন হয়ে গেছে, ওর পিসিতে বলে দিয়েছিলেন যে আমি করে দিলাম, 100% হয়ে গেছে, আর কিছু বাকি নেই বলেছিলেন তো। তাহলে সেই নির্মলা হয়তো সেটাই ভেবেছেন, যেহেতু 100% হয়ে গেছে তারপর আর কোত্থেকে দেবো। স্যার, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এরপরে একেবারে বাংলার যুবসাথী নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর বাজেট অধিবেশনে যেটা ডিসাইড করা হয়েছিল 15ই আগস্ট থেকে শুরু হবে, একদম অতি তৎপরতা সহ সেটা নতুন অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু করবেন। সাংবাদিক সম্মেলন করলে বললেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? না, উনি তরুণ যুবকদের বোঝাচ্ছেন তোমাদের কাজকর্মের দরকার নেই, তোমাদের ভবিষ্যতে অত কিছু ভাবার দরকার নেই, ১৫০০ করে টাকা পাবে। আর ১৫০০ টাকা পেলে ওরই এক নেতা বলেছেন গুটখা, গাঁজা, খৈনি এসবই চলে যায় ১৫০০ টাকা, হয়ে গেল। ভবিষ্যৎ অন্ধকার। এবং পরে যখন আমার বিরুদ্ধে সিবিআই ইডি আসবে তখন তোমরা নাড়ু বানাবে, ঘরে ঘরে তোমাদের মা বোনেরা নাড়ু বানিয়ে দেবে আর তোমরা সেটা নিয়ে রাস্তায় নেমে পড়বে। এটাই তো পরিকল্পনা। কিন্তু রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, সেই জায়গায় বেকার ভাতা। তো রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, তো নতুন কী আছে? সেই জন্যই তোকে লোকে ভোট দিয়েছে। উনি তো আমাদের রাজ্যে শিল্পের সম্ভাবনা খতম করেছেন বলে তো লোকে নাকি ভোট দিয়েছে। ওরা তো বারবারই বলে যে আমাদের তো লোকে ভোট দিচ্ছে, সুতরাং দুর্নীতি হয়েছে তো কী হয়েছে, শিল্প নেই তো কী হয়েছে, কারখানা হয়নি তো কী হয়েছে, লোকে আমাদের ভোট দিচ্ছে। তো সেটাই তিনি ভেবেছেন। তিনি ভেবেছেন ১৫০০ টাকা, ৫০০ টাকা, ২০০০ টাকা যদি ভোট পাওয়া যায় তাহলে শিল্পের দরকারটা কী? নিজের রাজকর্মচারীদের ডিএ না দিয়ে অতি তৎপরতা সহ ভাতার। আহা, রাজকর্মচারীরা তো সব তো সিপিএমের, তাদের দিয়ে দেবো কেন? রাজকর্মচারীরা সব সিপিএমের, তাদের দিয়ে দেওয়ার দরকার নেই। তার থেকে আমার নতুন বাহিনী তৈরি করতে হবে যারা নাড়ু গোপাল হয়ে নাড়ু ছুটতে পারেন, সেই তাদের উৎসাহিত করছেন। এটা নতুন কিছু না, এগুলো পুরনো জিনিস। আপনারাই নতুন সাংবাদিকতা করছেন, তাই মনে করছেন মমতা এগুলো নতুন বুদ্ধি দিচ্ছে, আর কিছুই না। কত বলেছি বল। কিন্তু স্যার, রাজ্যে এই যে ভাতার দিন এত 15ই আগস্ট থেকে 1 এপ্রিল এতটা তৎপরতা কিসের জন্য? আচ্ছা, মুখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গে কাজ করবেন তাতেও আপনাদের আপত্তি? মুখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গেই কাজ করবেন, কারণ তৎপরতার সঙ্গেই নির্বাচনের আগে একটা বাহিনী তৈরি করা দরকার। আপনারা তো সেই সব জিনিসগুলো বোঝেন না, আপনাদের তো অত বুদ্ধি নেই। ওর যেমন হেডে ব্রেন আছে, আপনাদের তো ব্রেনও নেই, হেডও নেই। সেই জন্যই ওর এই তৎপরতার কার্যক্রমকে আপনারা বুঝতে পারেন না। কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে যখন একেবারে ডিএ নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে, তিনি বলেন এটা বিচারাধীন বিষয়, আমি কিছু বলবো না। ওই আবারও বলি, ওনার হেডে ব্রেন আছে বা ব্রেনে হেড আছে, আপনাদের তা নেই, সেই জন্য বোঝেন না আপনারা। শুনানি তো শেষ, এরপরেও মুখ্যমন্ত্রী ওই বলছেন সেটা ওর হেডে ব্রেন আছে বলে। আপনাদের কি হেডে ব্রেন আছে? আপনারা যে বুঝবেন, পশ্চিমবঙ্গের মানুষের কি হেডে ব্রেন আছে নাকি? থাকলে তো পশ্চিমবঙ্গ বুঝতো। সরকারি কর্মচারীদের কি হেডে ব্রেন আছে? ওরা মামলা করে ডিএ আদায় করবেন এটা বললে হবে? তাহলে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জানেন না কোনটা বিচারাধীন আর কোনটা শুনানি শেষ? ওর হেডে কি ব্রেনে জানেন সেটাকে আপনি বুঝবেন কি করে? সেটা তো ওর স্পেশালিটি, ওটা আপনাকে দিয়ে দেবে কেন? এটা হচ্ছে ওর কী যেন বলে, আইপি রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। সেটা যদি আপনি বুঝে যান তাহলে হবে কী করে? সুতরাং ও যা বুঝছে সেটাকেই আপনাকে মানতে হবে এবং সেটাই শিরোধার্য। সেই জন্য দেখছেন না, কবিরা বলছেন আমরা কবিতা পড়ি, ওর কবিতাও পড়ি। স্যার, যদি এবারও একেবারে আমরা দেখেছিলাম ইন্টারিম অর্ডার যখন দেওয়া হয়েছিল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা মানা হয়নি, এবারও যদি একই চিত্র দেখা যায় ডিএ। দেখা যাবে, আইন যদি কেউ না মানে তার জন্য আইনি ব্যবস্থা নেবে। ওরাই তো কথা বলে না, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। এবং আইন আইনের পথে চলবে এটা আগাম জানতেন বলেই তিনি বলেছেন যে মেয়েদের ঘরে ঘরে আপনারা নাড়ু তৈরি করুন।
এবং যুবকদের বলছেন যে নাড়ু নিয়ে রেডি হও, আমি 150 টাকা থেকে শুরু করে দিচ্ছি এখনই। এটাই ওর পরিকল্পনা। স্যার একেবারে অন্য প্রসঙ্গে যাব। মমতার বাংলায় শুধুমাত্র বোমা চলে, অর্থমন্ত্রী তিনি নিজে একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করছেন। এই তো ওদের পারস্পরিক নাটকের যুদ্ধ। নাটক দেখেছেন কখন আপনি? বা যাত্রা দেখবেন, গদা নিয়ে দুজন, আয় তোরে বাড়ি ভাঙি গুড়ি ভেঙে দেবো, তুই দ্রৌপদীকে বিবস্ত করেছিস, এই হই হই হয়ে গেল, টাং টাং করে গদায় আওয়াজ হলো, লোকে দারুণ হাততালি দিল, দুজন নেমে বললো চ একসঙ্গে চা খাই। এটা হচ্ছে তৃণমূল আর বিজেপির সামগ্রিক পরিকল্পনা। কিন্তু বাংলায় আইন চলে না। আইনটা কোথায় চলে? বাংলায় তো চলেই না, এটা নিঃসন্দেহে। বাংলায় তো আইন না চলে সেই চেষ্টাই তো বিজেপি করেছেন না, মমতাকে মদত দিয়ে। এবং ওদের যে আইনটা চলে সেটা নিয়ে ওরা কথা বলেন না। এই যে বাংলায় জনগণের টাকায় মন্দির হচ্ছে, এটা নিয়ে বিজেপি আপত্তি করেন। নির্মলা সীতারামন একবারও বলবেন না যে তুমি কেন জনগণের করের টাকায় মন্দির করলে। ও বলবে দেখো আমরা তো ওই মন্দির বানিয়েছি, তুমিও মন্দির করো। কখনো শুনেছেন নির্মলা সীতারামকে এই কথা বলতে, ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে, যে জনগণের করের টাকা দিয়ে তুমি মন্দির মসজিদ এইসব করতে পারো না? বলবেন না। কিন্তু একেবারে যে আইন চলে না সেই প্রসঙ্গে তিনি এটাও বললেন যে 2025 সালের জুন মাসে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল এবং 9 বছরের শিশু তামান্নার মৃত্যু, এই প্রসঙ্গও তিনি উল্লেখ করলেন। তিনি এই প্রসঙ্গ উল্লেখ করছেন না তো, যখন অর্থনৈতিক নীতির ভাষণ দিচ্ছেন, যে কি হচ্ছে যোগী রাজ্যে, বুলডোজার রাজ চলছে, কি হচ্ছে ওই চারবাগ না কি বলে ধাম, চারধাম, কি হচ্ছে কর্ণিকা মন্দির, বেনারস, এগুলো তো বলছেন না। আসলে ওরা ঠিক করে নিয়েছেন, দেখো নির্বাচনের আগেই তু ম্যায় ম্যায় কি একটা কথা আছে হিন্দিতে, তার মানে অবশ্য আমি জানি না, সে তু ম্যায় ম্যায় হচ্ছে। নীতিগতভাবে অর্থনৈতিক পরিকল্পনা, ভারতবর্ষের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, ভারতবর্ষের অর্থনীতি ট্রাম্প দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, এই বিষয়ে একটা কথাও নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি পার্লামেন্টে দাঁড়িয়ে ভুল বোঝাচ্ছেন। সেটা ওকে জিজ্ঞাসা করবেন, যিনি বলেছেন আর যিনি পাল্টা বলছেন। ওদের দুজনকে একসঙ্গে বসিয়ে দেখবেন, দুজনে গলা জড়িয়ে চা খাচ্ছে, আপনি দেখে ফেললে তখন থেকে বলবেন ঠিক আছে এটা বাদ দিন। কিন্তু আজীবন করের ফাঁদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে শেষ যাত্রা সমাজবাদী পার্টিতে কর দিতে হবে। এ তো আজীবন, সে তো ওরাই বলেছে আজীবন শ্রী প্রকল্প, জন্মে থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় দিদির শ্রী প্রকল্প আছে। ওর পিসি তো বলেছেন, ওরাই তো বক্তৃতা করেন যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন আমাদের শ্রী প্রকল্প আছে। তো শ্রী প্রকল্পের টাকাটা তো এইভাবেই আসে। এসব কথা বলে তো নিজেদের বললাম না, যদি গভীরভাবে আপনারা বিশ্লেষণ করেন দেখবেন দুজনেরই লক্ষ্য এক, কর্ম এক, চিন্তা এক। স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে এই যে প্রকল্প মানে যে বাজেট তৈরি হয়েছে পার্লামেন্টে সেখানে নাকি বাংলার কোনো উন্নয়ন নেই, আপনারা কি একই মত? বাংলা তো 100% উন্নয়ন হয়ে গেছে, ওর পিসিতে বলে দিয়েছিলেন যে আমি করে দিলাম, 100% হয়ে গেছে, আর কিছু বাকি নেই বলেছিলেন তো। তাহলে সেই নির্মলা হয়তো সেটাই ভেবেছেন, যেহেতু 100% হয়ে গেছে তারপর আর কোত্থেকে দেবো। স্যার একেবারে শেষ প্রশ্ন, গতকাল আমরা যেমনটা দেখতে পেলাম হুমায়ুন কবির একেবারে বেলডাঙ্গায় বাবরি মসজিদের যারা তৈরি করবেন কর্মচারী তারা একেবারে এসছেন এবং বাবরি মসজিদ উপস্থাপনা হচ্ছে বাংলায়। এটা খুশি তো, এতে পিসিও খুশি, নির্মলাও খুশি, নির্মলার নেতা মোদিও খুশি। ওরা তো পরিকল্পনা করে এগুলো করাচ্ছেন। যুদ্ধ বাঁধিয়ে দাও, হিন্দু মুসলমান যুদ্ধ করলে তাহলে মোদি এপস্টিন ফাইলে কী আছে এই নিয়ে আলোচনা হবে না, ট্রাম্পের নির্দেশে মোদি ওটা বসা করছে এই নিয়ে আলোচনা হবে না, হিন্দু মুসলমান হবে, এইটা তো পরিকল্পনা। বামপন্থীদের সাথে কি হুমায়ুন কবিরের জোট হবে? সেটা তো জোট যদি হয় তখন আমরা ভাববো। জোটের কল্পনা করে সাংবাদিক মহল তাদের সময় নষ্ট করছে কেন আমি জানি না। হুমায়ুন কবির তো বলছেন যে মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে। হুমায়ুন কবির তো অনেক কথাই বলছেন। হুমায়ুন কবির কী বলছেন তা দিয়ে যদি আমাদের নির্ধারণ করতে হয় তাহলে তো আমাদের আর রাজনীতিতে নীতিভিত্তিক রাজনীতি থাকারই দরকার নেই। হুমায়ুনের কথা বলতে বলুন। হুমায়ুন দুটো তার নেতা, তিনি তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। এখন তৃণমূল বিজেপি দুটো হয়ে গেছে, দুজনেই বুঝতে পারছে মাটি নড়বড় করছে, তাই তাকে বলা হয় যে তুমি তৃতীয় আরেকটা বার করে দাও।
সেই তৃতীয় একটা বার করলেন কি বাবরি মসজিদ। ওটা তো সরকারি টাকায় হচ্ছে না। কারা কারা টাকা দিচ্ছে পেছন দিয়ে খোঁজ করুন না। যদি আমি যদি বলি পিএম কেয়ার ফান্ডের টাকা ওখানে আসে, সেই জন্য দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন পিএম কেয়ার ফান্ড নিয়ে কোনো জবাব দেবো না। জবাব দিন। আমি অভিযোগ করছি পিএম কেয়ার ফান্ডের টাকা নিয়ে ওখানে বাবরি মসজিদ হচ্ছে, তার হিসেব দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পাবেন না। যদি জোট ওইটাই তো রহস্য, রহস্য ওইখানে। স্যার যদি জোট হয় বামপন্থীদের সাথে হুমায়ুন কবির, যদি জোট হয়, আমরা ছেলেবেলায় যদির কথা নদীতে আপনি সমর্থন করবেন? বললাম তো যদির কথা নদীতে। যদি নিয়ে ভাবি না আমরা নাম নিয়ে ভাবি না, কাম নিয়ে ভাবি। কামে আসুক তখন বিচার হবে।